Okay, so when the page loading complete, then you will see the list of business. Okay, then click the start button. Start টাকে আমি highlight করে দিব, st strong slash এবং strong টাকে আমি কপি করি, কপি এখানে দিয়ে দিই strong int. Okay, strong button on a web app, and then select the data that you need to import. As an example, select the business name and save it with the column name. See screenshot. Okay, এখানে আমি I tag দিয়ে দিই example যেহেতু I tag টা আমি শেষ করে দিই। দেখি এটাকে শুরুতে একটা BR দিয়ে দিই। পারফেক্ট, তারপর একটা ইমেজ আপলোড করে দিই। ঠিক আছে, upload image, start button, আরেকটা ইমেজ দিতে হবে এখানে। ক্যাপশন দিয়ে দিই এটাতে, show the business list in Google Map. আর এখানে দেই grab select হচ্ছে কি হচ্ছে, আমি ক্যাপশন দিব তো এটা না, select business list and select business list before start scrapping. Okay, then what, এটা গেল থার্ড স্টেপ, সরি ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে আমরা দিব paste editors HTML, a slash page2 slash h1, sorry, এটা কি প্যারাগ্রাফ সেকশনটা নিয়ে নেই। p-tag piece slash p-tag, complete your selection from the page and go to the below. You will find the page navigation option. Just click on the page navigation icon. এটাকে আমরা bold করে দেই b in this slash b,
and select the next page. Set as next page, ঠিক আছে, এবং এটাকে করে দেব str strong. So strong is complete. Example দেওয়া নেই। ওকে, এটার কাজ শেষ। এখন এখানে আমাদের কি দিতে হবে, ইমেজ। So upload the image, group করার দরকার। না না না, আমি প্লাস বাটন খুঁজতেছি না, আমি দেখতেছি এটা গ্রামার চেক ধরতেছে না কেন। ওকে, সো এটা ছিল আমার হয়ে গেল। এখন এখান থেকে আমরা ইমেজটা আপলোড করে দিই। ইমেজ 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 ইনলাইন ইমেজ, ইনলাইন কোড, টেক্সট কালার। আমার ইনলাইন ইমেজের দরকার নেই। এটা চার নম্বর স্টেপে আমরা এটা দেখালাম। ইসলামী এই ব্লক এটা অ্যাভেলেবেল হয় না কেন? ডুপ্লিকেট শো, ফাইজলামি করে। আচ্ছা, 1 মিনিট দাঁড়, আমি একটু দেখে নেই যে এটাতে ইমেজ সেকশন আসে না কেন? না, পেজ শেষ না। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিই। এইভাবে তো আসলে কাজ করা হয় না, তো এই জন্য একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, দেখতেছি কি হয়েছে। আর
না ওইটা না, এই ব্লকটাই রিমুভ করে দিই, ব্লকে মানে ঝামেলা আছে। দেখে নতুন একটা ব্লক নেই। ওকে, স্যার আপনি তো এটা লাইভ সার্ভারে উঠাচ্ছেন তাই না? না না না, আপনি এখন লোকাল হোস্টে করতেন এটা কাজ? হ্যাঁ আমি লাইভ সার্ভারটাকে ডিসকানেক্ট করে দিছি। স্যার এটা কি পোস্ট অপশনে যে আপনি পোস্ট করতেছেন? জি স্যার, পোস্ট অপশনে গিয়ে আমি পোস্ট করতেছি। আচ্ছা দেখি আমরা একটা ইমেজ নেই। তারপর এখানে আমরা পেস্ট করি, কাস্টম পেস্ট, এটাকে আমরা একটা আপ দিই, রিভিউ is good but it's not to work. Okay, it's work. আচ্ছা এবার হয়েছে। সো এখান থেকে আমি কমন ব্লক প্যারাগ্রাফ নেই, ৫ম নম্বর স্টেপ আমি স্টার্ট করি। editor HTML আচ্ছা বুঝতেছি না, এটা অটোমেটিক লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন এর?
সেভ দিই, পাবলিশ দিই। একটু দেখি আসলে প্রবলেমটা কোন জায়গায়। এটা অটোমেটিক লেখা পাবলিশড হয়ে যাওয়া আসলে ভালো দেখাচ্ছে না। শোনা যায় আমাকে? জি স্যার। ওকে, আমি একটা আর্টিকেলটা দেখি আমি যেটা লিখছি। সো আমি যে আর্টিকেলটা লিখছি সেটা এইরকম দেখাচ্ছে, ঠিক আছে? দেখেন, ফার্স্ট স্টেপ ওপেন, এটা এটা ছিল আমার ইমেজ, এটা ছিল ইমেজের ক্যাপশন, এটা ছিল আমার সেকেন্ড স্টেপ, এটা ছিল আমার সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ক্যাপশন, ইমেজ, ফোর্থ স্টেপ পর্যন্ত গেছি। নেক্সট এখানে আমরা আরো কিছু দিতে হবে। চারটা স্টেপ আমি অলরেডি কমপ্লিট করছি। সো এই ছিল আমার ওয়েবসাইট। আমি কি আরো পোস্ট করে দেখাবো, বাকিগুলো শেষ করব? হ্যালো, কেন স্যার, এটা কি হয়েছে? হ্যাঁ, তা করতে পারবেন, এটা ইজি আছে। পোস্ট করা তো খুব একটা কঠিন না, কঠিন যেটা সেটা সাইট ক্রিয়েট করাটাই কঠিন। সবার কি একমত? আমি এখানে এটা ছেড়ে দেব। স্যার অন্য কি করবেন তাহলে আজকে স্যার? অন্য আজকে আমি কিছু করাবো না, আপনাদের থেকে আমি আর্টিকেল রাইটিং সম্পর্কে কিছু ইনফরমেশন নেব, কার অ্যাবিলিটি কত দূর সেটা দেখব। যেহেতু বাসায় প্র্যাকটিস করতেছেন না, সেহেতু আমারও তো একটু দায়িত্ব থাকে কিছু শেখানোর, তাই না? কেটে দিলাম, দরকার নেই এটা আর আমার। সো বলেন, আজকে আর্টিকেল রাইটিং সম্পর্কে কে আমাকে কি বুঝ পাতা খাওয়াবেন? স্যার আমারটা একটু দেখবেন। হুম, শিওর। তাসমিরা, আপনারটা অ্যাক্সেস আমাকে আবার ব্লক দেখাচ্ছে। মানে স্যার আমি বুঝতেছি না স্যার, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি একটু আমি দেখবেন। আমি আমি অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করছি, আপনি কাইন্ডলি রিকোয়েস্টটাকে অ্যালাউ, আপনার মেইলে গেছে দেখেন, আমার একটা মেইল গেছে, ওই মেইলটাকে ঢুকে দেখেন লেখা আছে অ্যালাউ, আছে অ্যালাউ করে দেন তাহলে। আক্তারুল আলম, শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। স্যার বলেন, আপনার আর্টিকেল রাইটিং সম্পর্কে কি অবস্থা, কতদূর কি প্রোগ্রেস? আমি একটা ওয়েবসাইটের এডিটর হিসেবে কাজ করতাম স্যার, তো সে হচ্ছে আর্টিকেল রাইটিং দিয়ে দিত আমাকে, লিখে দিত, আমি জাস্ট ওইগুলোকে সাজায় গোছায় সুন্দর করে কাস্টমাইজ করে আর কি পাবলিশ করতাম বা পোস্ট করতাম। আমি কখনো এরকম করে লিখিনি, তবে ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা, ক্লায়েন্ট সবসময় আর্টিকেল দিবে না, ঠিক আছে? আর্টিকেলের জন্য আপনাকে পে করবে, এক্সট্রা পে করবে, কিন্তু আর্টিকেলটা আপনাকে ম্যানেজ করতে হবে। স্যার এবার একটু দেখবেন। ম্যাক্সিমাম টাইমে আর্টিকেলটা আপনাকেই তৈরি করতে হবে।
Good. Let's say, what is data scraping? Data scraping means data extraction or collection technique by which a high amount of data can be collected from a website or other data source such as Google Map. The collected data is that saved in a local permanent computer. ভালো লিখছেন তো। স্কুল পারফেক্ট হয়েছে। ফোর স্টেপ। কোথাও থেকে যদি কপি করে না থাকেন তাহলে এটা অনেক সুন্দর হয়েছে। স্যার একটা ওয়ার্ডও কপি করিনি, আমি নিজে ইমেজগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে করছি এবং নিজে করছি সব। একটু সময় নিছে, 4.5 ঘন্টা লাগছে। আপনি যে আর্টিকেলটা লিখছেন এই আর্টিকেল যদি আপনি এভাবে কন্টিনিউ যদি প্র্যাকটিস করতে থাকেন, আপনি লাইফে শুধু আর্টিকেল বিক্রি করে খেয়ে অনেক বড় লোক হয়ে যাবেন, জানেন। আপনার হাতের লেখা কোয়ালিটি আছে। স্যার দোয়া করিলেন। জি স্যার, আমি অবশ্যই দোয়া করি। সিরিয়াসলি আপনার হাতের লেখায় অনেক কোয়ালিটি আছে। আরও প্র্যাকটিস করলে আরও এটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। আর সবসময় প্র্যাকটিস করবেন যারা আর্টিকেল লেখে, হ্যাঁ, বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে, কন্টেন্ট রাইটাররা আছে, তারা ওখানে লেখালেখি করে, তাদের আর্টিকেলগুলো পড়ার চেষ্টা করবেন একটু টাইম নিয়ে। তাহলে তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আসলে কোন জায়গাটাকে আপনাকে আরও সুন্দর বা মডিফাই করা উচিত, তাহলে কন্টেন্টটা আরও সুন্দর হবে অ্যাজ লাইক এ প্রফেশনাল। তবে ফার্স্ট হিসাবে বুঝতেছিলাম না আসলে মানে কি করবো। একটু দেখছিলাম, তারপরে হচ্ছে মানে লিখছি আর কি। তারপরে আমার হচ্ছে একবার আকবর ভাই মানে আর কি দেখাইছিল ফাইল কনভার্ট কিভাবে ওই ব্লকে আমার কুইকলি লিখে দিছিলেন উনি। তো আচ্ছা, ওইটা দেখলাম যে উনি কিভাবে করছে, তারপরে মানে ওইটার অনুযায়ী আমি এটা তখন করছি আর কি। উনি ফাইল কনভার্ট করে দিচ্ছে। আপনি অনেক ভালো আমি বুঝতে পারছি যে আপনার আর্টিকেল লেখার কোয়ালিটি আছে, আই অ্যাপ্রিসিয়েট। আপনি এভাবে প্র্যাকটিস করে যান, লাইফে কিচ্ছু করা লাগবে না, শুধু আর্টিকেল লিখে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। কারণ আর্টিকেল লিখতে পারে এরকম লোক খুব কম আছে, ঠিক আছে, বাংলাদেশে। বাইরের দেশে যারা আছে ওদের আর্টিকেল লেখার প্রাইসটা অনেক হাই। একটা করে আর্টিকেল ওরা লিখে দিবে $200-300 করে নেই। সে জায়গায় আমরা যদি $20-30 নেই বা $10 নেই, আমাদের 4 ঘন্টায় $10 বা $15 যদি নেই, দ্যাটস এ গুড অ্যামাউন্ট আমাদের জন্য। আর এটাতে এমন কোনো কিছু না যে আমাকে প্রচুর খাটতে হচ্ছে। ইচ্ছা করলে আপনি এটা মোবাইলেও বসে থেকে লিখতে পারেন, নো প্রবলেম। আমরা তো অ্যাজ ইউজুয়াল এমনিতেই ফেসবুক ঘাটাঘাটি করি, তো 2 ঘন্টা ফেসবুক কম ঘাটলাম, আর্টিকেল লিখলাম। এটা অনেক সুন্দর হয়েছে। আপনি আপনার ব্লগে অবশ্যই এটা পোস্ট করবেন, ঠিক আছে। এবং আহ, এবং সবার শুরুতে এবং সবার শেষে আপনার গিগের যে লিঙ্ক আছে, লিঙ্কটাকে হাইফার লিঙ্ক করে বলবেন চেক আউট মোর বা এরকম কোনো কিছু লিখে দেবেন, বা গেট দিস সফটওয়্যার এরকম লিখে দেবেন, বা গেট দিস সার্ভিস এরকম করে লিখে দেবেন, ঠিক আছে। লিখতে লিখতে অনেক ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। একদিনে তো আর ইমপ্রুভ হওয়া যায় না। আপনি লিখতে বসলেন, বারবার ভুল হচ্ছে, পারতেছেন না, তারপরেও করতে হবে। দশ স্যার আমাদের সমস্যাটা কি জানেন স্যার? আমাদের সমস্যা হচ্ছে আমাদের ধৈর্য কম। হ্যাঁ, ধৈর্যটা কম, ধৈর্যটা বাড়াইতে হবে স্যার। যখনই দেখি পারি না, যখনই দেখি পারি না, ধুর, খেলনা মারি আর করবো না, যা। এইটা হচ্ছে অনেক খারাপ একটা চিন্তা ভাবনা, যে পারি না। এটা আমাদের পারি না বলে তো কোনো কিছু নাই, যেটা এখানে হচ্ছে সেটা হ্যাঁ, আপনি পারতেছেন না, সো হোয়াট, আপনার মতো তো কেউ পারতেছে, আপনার মতো তো কেউ করতেছে। ইভেন দেখা যায় যে আপনার ক্লাসে আপনার থেকে খারাপ স্টুডেন্ট যিনি, তিনিও এই কাজ, তিনিও এই কাজগুলো করে অনেক লাইফ নিজেকে অনেক এস্টাবলিশড করে নিয়েছে। বাট আপনি ক্লাসে ভালো ছাত্র হয়ে এটা করতে পারতেছেন না। ধৈর্য, জি, এটাকে ঠিক করতে লাগবে স্যার আগে। নিজের ইচ্ছা শক্তি প্লাস ধৈর্যটাকে আগে এস্টাবলিশ করতে হবে, তারপরে
আমি সত্যি একটা কথা বলে, আমি কখনো কল্পনাও করিনি যে আমার ক্লাসে এমন কোনো স্টুডেন্টস আছে যে ফার্স্ট যে আর্টিকেল রাইটিং সেটা এত সুন্দর, এত কোয়ালিটি সম্পূর্ণ আর্টিকেল লিখবে। ঠিক আছে, আমি এটা আসলে কখনো চিন্তাই করিনি। ইভেন আমি চিন্তা করিনি এই জন্য, কারণ আমি এর আগেও যখন আপনাদের থেকে আর্টিকেল লিখে নিছি তখনও দেখছি আপনাদের অনেক আর্টিকেল অনেক প্রবলেম, অনেক অনেক ভুল করছেন, যে মেজর ভুল, যে ভুলগুলো আসলে অ্যাজ এ বিগিনার হিসেবে কেউ করে না। স্যার প্রথম দিকে বুঝতে পারিনি যে আসলে আর্টিকেল কিভাবে লিখে বা কিভাবে লিখতে হয়। মানে আমাকে যে যখন হচ্ছে আক্তারুল ভাই একটা আর্টিকেল লিখে দিছিলেন, তারপরে থেকে বুঝতে পারছি অনেকটা। আর স্যার আপনিও কালকে যেমন আমাদের লিখে দেখাইছিলেন, কুইজে যখন আমরা লিখি তখন কিন্তু আপনিও হচ্ছে আমাদের লিখে দেন। হ্যাঁ, লিখে দেখাইলে দেখায় না। কিন্তু তখনই ভালো ভালো ছিলেন, মানে আমরা বুঝতেছিলাম না কিভাবে লিখতে হয়। আপনারা যদি চান আমি আরও আর্টিকেল লিখে আপনাদের দেখাবো, কোনো সমস্যা নেই আমার। বাট আপনারা যদি চান যে হ্যাঁ আমরা আর্টিকেল লিখবো, দেন আমি এটা কন্টিনিউ করে দেবো, কোনো সমস্যা। আমি দরকারে প্রতিদিন ক্লাসে 1 ঘন্টা করে আর্টিকেল লেখা দেখাবো। স্যার আপনি কন্টিনিউ করেন। বাট আমি একাই কন্টিনিউ করলে হবে না তো, আপনাদেরকে আমার সাথে একসাথে চলতে হবে, আমাকে সাথ দিতে হবে। ঠিক আছে, আমাকে যদি আপনার চেষ্টা চেষ্টা বলে আসলে কোনো কথা নাই স্যার। চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, এই কথাটা বলবেন ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, যে আমি চেষ্টা করব। যখন আপনি অনার্স লাইফ থেকে চলে আসবেন, অর্থাৎ অনার্স আপনি যখন শুরু করবেন, তখন থেকে আপনি লাইফের প্রতিটা জায়গায় আপনাকে বলতে হবে আচ্ছা করে দিব, চেষ্টা করব বলে কোনো যে কথা আপনি বলবেন সেই কথাতে সেই জায়গাতেই আপনি অনেক দুর্বল হয়ে যাবেন, আপনাকে কেউ ভ্যালু দেবে না। আপনি জব করতে যান, আপনাকে যদি কোনো প্রজেক্ট দেওয়া হয় এই প্রজেক্টটা তুমি হ্যান্ডেল করো, আপনি যদি বলেন যে চেষ্টা করব, আপনি তো পরের দিন রিজেক্টেড। ঠিক আছে, আপনাকে ওখানে বলতে হবে ওকে স্যার করব আমি, বা ঠিক আছে আমি করে দিচ্ছি, এইরকম কিছু বলতে হবে, কনফিডেন্স দিতে হবে। আপনাকে যিনি কাজ দিচ্ছে বা আপনাকে যিনি শেখাচ্ছে তাকে কনফিডেন্স দিতে হবে। সো আপনি আমাকে বলতেছেন চেষ্টা করব, চেষ্টা করব বলতে বোঝায় যে হ্যাঁ সে ইচ্ছা করলে করতে পারে, নাও পারে। সো আপনিও বিষয়টাকে অ্যাভয়েড করবেন, আমিও বিষয়টাকে অ্যাভয়েড করব। আর এইরকম কথা কখনোই বলবেন না যে চেষ্টা করব, কারণ আমরা একটা মিনিমাম এজ কাভার করে চলে আসছি। এখন আমাদের শুধু এইটুকু শুধু এইটুকু বলারই অধিকার আছে আমাদের, যে হ্যাঁ আমি করে দিচ্ছি এটা। ঠিক আছে, আপনি যখন কাউকে বলবেন ঠিক আছে আমি এটা করে দিচ্ছি যাও, কোনো সমস্যা নেই, আর যদি বলেন যে ওকে আমি চেষ্টা করব, দুইটার মাঝে কত তফাৎ আপনি কল্পনা করতে পারেন। অ্যাজ এক্সাম্পল আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, যে আম, কালকের ক্লাস কালকের ক্লাসে আমি আপনাদেরকে সবাইকে হাতে ধরে ধরে আর্টিকেল লেখা শিখাবো। সাপোজ আমি সবাইকে হাতে ধরে আর্টিকেল লেখা শিখাবো। এখন এর এগেইনস্টে আমি যদি আপনাকে বলবো ওকে আমি চেষ্টা করব কালকে আপনাদেরকে হাতে ধরে আর্টিকেল লেখা শেখানো, আর আমি যদি এটা বলি যে ওকে ঠিক আছে আমি আপনাদের কালকে আর্টিকেল লেখা শেখাবো এবং শেখাবই বাই এনি কস্ট, এটা আপনাদের শিখতে হবে যেহেতু, সেহেতু আমি শেখাবই, কোনটাতে কনফিডেন্স বেশি পাওয়া যায়? কনফিডেন্স যেটাতে বেশি পাওয়া যায় আমরা সেইটা ব্যবহার করব। আপনি যখন শারীরিক ক্ষমতা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারেন যে ওকে আমি চেষ্টা করব। আমি শারীরিক ক্ষমতা বলতে শক্তি দিয়ে যে যে কাজগুলো করে, যেমন ঘাড়ে করে ভাত ঢোয়ানো, কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা, এই বিষয়গুলোতে আপনি বলবেন যে চেষ্টা করব। কারণ এখানে যদি আপনি ফেইল হন, কারণ একজন মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ লোড নিতে পারে, এর বেশি পারবে না। সো এই জায়গায় যদি আপনি বলেন যে হ্যাঁ আমি চেষ্টা করবো, যদি আমি না পারি আমি আরও দুইজনকে সাথে নিয়ে কাজটা করে দেব, দেন আপনি এখানে অ্যাপ্লিকেবল, আপনি চেষ্টা করবেন এই কথাটা অ্যাপ্লিকেবল। বাট আপনি যদি বলেন আর যদি আপনি মেন্টালি বা মস্তিষ্ক দিয়ে এমন কাজ করতে, এই জায়গাতে যদি আপনি বলেন যে আমি চেষ্টা করব, তাহলে আপনি যাকে বলবেন আপনি চেষ্টা করবেন সে আপনার উপর থেকে কনফিডেন্স হারাই ফেলবে। সো কনফিডেন্স বা বিশ্বাস যেটাই বলেন সেটা অর্জন করা শেখে। ঠিক আছে, নট অনলি হেয়ার, আপনি যেখানে যান, চাকরি করতে যান বা যে জায়গাতে যান, আপনি মার্কেটে কোনো কাজ করতে গেছেন, মার্কেটে আছেন, আপনার বস আপনাকে ফোন দেয় বলতেছে আক্তারুল আলম আজকে এত টাকার প্রোডাক্ট সেল করতে হবে, আপনি যদি বলেন যে ওকে স্যার চেষ্টা করব, তাহলে আপনার বস আপনার উপর থেকে কনফিডেন্স লুজ করা শুরু করবে সেই দিন থেকেই। আর আপনি যদি ফোনে বলেন ওকে বস আমি এটা করে দিচ্ছি সমস্যা নেই,
দেন আপনার বস আপনার উপর স্যাটিসফাই, ইভেন আপনি এটা করতে পারেন কিংবা না পারেন, ডাজন্ট ম্যাটার, করতে পারেন কিংবা না পারেন, ঠিক আছে, আপনার বস আপনার উপর স্যাটিসফাই। ওকে, আর কথা না বলি। সো চেষ্টা করব এরকম কথাবার্তা বা এরকম কোনো কিছু বলা ধীরে ধীরে ত্যাগ করুন, আপনার লাইফটাকে আরো সুন্দর করার জন্য, প্রফেশনাল করার জন্য। আমি এটা এই জন্য বলতেছি কারণ আমি লাইফে এরকম দেখছি, আমি যেখানে চাকরি করছি এখানে এরকম এরকম মানে এরকম কথা আসলে ওখানে অ্যাকসেপ্টেবল না, নট অনলি এখানে, আমি যেখানে পড়াশোনা করি সেখানেও এরকম কথা অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে। আমাদের যিনি অধ্যাপক আছেন বা প্রিন্সিপাল যাকে বলা হয় তিনি আছেন, তিনি প্রথম দিনে ওরিয়েন্টেশন ক্লাসে এই বিষয়গুলো আমাদেরকে এক্সপ্লেন করে দিছে যে আপনার এরকম করে বলে যে আপনারা যেখানে আসছেন এটা হচ্ছে একটা প্রফেশনাল ট্রেনিং এর জায়গা, এখানে প্রফেশনাল লাইফে যে কাজগুলো করবেন সেখানে সেই কাজগুলো এখানে আপনাদের হাত ধরে শেখানো হবে। সো এই জায়গাতে এসে যদি আপনি বলেন আজকের কাজ স্যার, ওকে স্যার আমি ঠিক আছে চেষ্টা করে দেখবো আমি পারি কি না, দেন আপনি ওখান থেকে রিজেক্টেড, আপনি ওইটা কোনোদিনই পারবেন না। আর যদি বলেন ঠিক আছে স্যার আমি করে দিব, তাহলে আপনি ওই কাজটা পারবেন। এরকম অনেক কথা আমাদের শুনাইছে, আমি শুধু এটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম, জাস্ট ইট, ঠিক আছে। এটা আমার কথাও না যে আমি নিজস্ব ব্যক্তিগতভাবে আপনাকে বললাম, এইরকম না, আমি আমার স্যারের কথাটা শুধু আপনার সাথে শেয়ার করছি, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আর কি কেউ আর্টিকেল লিখছেন একটু একটু বা ভুল হয়েছে এরকম কিছু, বা একটু লিখতে লাগছেন ভুল হয়ে গেছে আর লেখেন না এরকম? কেউ লেখেন নাই? হ্যালো? আরে কেউ কথা বলেন। আচ্ছা, আমি এক এক করে জিজ্ঞেস করি, সবার নিচ থেকে শুরু করি। হৃদয় আমাকে শুনতে পাচ্ছেন? হৃদয়? আচ্ছা স্যার, আপনি আর্টিকেল লিখছিলেন, আর্টিকেল লেখার প্র্যাকটিস করছিলেন, বাসায় চেষ্টা করছিলেন? স্যার এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা করা উচিত, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে মাসুদ মাসুদ রানা লিখছে যে স্যার ভয়ে কিছু বলতে পারছি না, বা তার মানে আমরা কেউ কাজ করি না। আসলে এখানে ভয়ের কি আছে? আমি কি ক্লাসে কাউকে অপমান করি বা কাউকে কি আমি পিটাইছি ক্লাসে? তাহলে তো এখানে ভয়ের তো কিছু নাই, ঠিক আছে, আমরা সবাই ফ্রেন্ডলি। কারণ প্রফেশনাল জায়গায় আমাদের সবাইকে ফ্রেন্ডলি হতে হবে, আমি তো আপনাদেরকে জোর করে বইগুলো খাওয়াচ্ছি না, ঠিক আছে, আমি কাজগুলো শেখাচ্ছি, কাজগুলো শেখার জায়গায় আপনি যদি ভয়ে চুপ করে থাকেন, দ্যাটস নট রাইট, ইটস নট ফেয়ার, ঠিক আছে। এখানে আপনাকে ফ্রিকোয়েন্টলি বলতে হবে, আর এই জন্য আমি সবার সাথে মেশার চেষ্টা করি, ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি, যাতে আপনি আপনার প্রবলেমটা আমাকে বলেন। কারণ এই এই এজে এসে দেখা যায় যে অনেকে ক্লাসে অনেক ছোট আছে, অনেকে বড় আছে, যারা বড়রা থাকে তারা আসলে হেজিটেট করে কোশ্চেন জিজ্ঞেস করতে, কারণ দেখা যায় ছোটরা খুব দ্রুত বুঝতে পারতেছে, বড়রা বুঝতে পারতেছে না, ঠিক আছে। এরকম কোনো কিছুই না, এরকম কখনোই মনে করবেন না, প্রবলেমটা আপনার, আপনি এখানে ইনভেস্ট করছেন, আপনি এখানে টাইম ইনভেস্ট করছেন। সো আপনি যদি চুপ করে থাকেন তাহলে এই টাইমটা আপনার লস, এই বিজনেসে আপনি লস করে গেলেন, ইনভেস্ট করছেন কিন্তু প্রফিট পাইলেন না, তাইলে লস। আচ্ছা, লিভ লিমেন কেন? স্যার আমার রাগ করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তিথি, কি অবস্থা আপনার? কাজ করছিলেন, আর্টিকেল লিখছিলেন? না স্যার, লিখিনি, আমি এমনি কয়েকটা আর্টিকেল দেখছিলাম, ওকে, বেশি লিখি নাই। ওকে। আমার মনে হয় কি জানেন, বিশেষ করে মেয়েদের জন্য আর্টিকেল লেখা একটা স্মার্ট জব, যদি আপনি একটু ইংলিশে ভালো হন
সিরিয়াসলি আর্টিকেল লেখা আপনাদের জন্য একটা স্মার্ট জব। আপনারা একবারে বাস্তব কথা বলতে। আপনাদের সব কাজের পাশাপাশি আপনি আর্টিকেলগুলো, এই জবটা আপনি কন্টিনিউ করতে পারেন এবং যে স্যালারিটা আপনি পাবেন এটা একটা হ্যান্ডসাম স্যালারি। আমি আপনাদের এই জন্য বলতেছি যে আমি আপনাদের আগেও বলছি যে আপনারা 10টা 20টা ক্যাটাগরিতে কাজ করার জন্য লাফালাফি করবেন না, যে কোনো একটা, যে আমি যতগুলো ক্যাটাগরি শিখাচ্ছি এর মধ্যে যার যেটা ভালো লাগে সে সেটাকে নিজের লাইফের গোয়াল হিসাবে ফিক্স করে নেবেন, অ্যান্ড দেন ওইটার পিছনে মুভ করবেন। আপনাকে যে সব ক্যাটাগরিতে কাজ করতে হবে এটা এমন কোনো কিছুই না। জি স্যার বলেন। ওকে, বাট বাট ঠিক আছে, আপনি বিষয়গুলোকে অ্যাভয়েড করে যান এবং দেখে যান শুধু, কারণ আপনার ফ্রিল্যান্সিং যখন করতে আসবেন স্যার আপনাকে সব বিষয়ে নলেজ রাখতে হবে, কারণ কোন ক্লায়েন্টে কী দরকার আপনি কেমনে জানবেন। ঠিক আছে, আপনাকে একটা প্রফেশনালি আপনাকে না, হ্যাঁ বেসিক, যেটা বেসিক সেটা আপনার নলেজ আপনি রাখেন, কিন্তু প্রফেশনালি নেওয়ার তো দরকার নেই। আপনাকে আপনার ভালো লাগে না আপনি প্রফেশনালি নেবেন না, কিন্তু বেসিকটা রাখতে হবে। আপনি পছন্দ করেন ডাটা এন্ট্রি কাজ, আপনাকে একটা ক্লায়েন্ট এসে বললো যে আমার একটা ও কমার্স সাইট আছে, ও কমার্স সাইটে 500টা প্রোডাক্ট আছে, এগুলো ডাটা এন্ট্রি করে দাও। সো আপনি যদি ওয়ার্ড পেসই না জানেন, আপনি যদি ও কমার্সই না জানেন, আপনি কি ওই ডাটা এন্ট্রি কাজটা পারবেন? পারবেন না। সো বেসিক নলেজটা যদি আপনার থাকে যে হ্যাঁ ওয়ার্ড পেসের ই কমার্সের জন্য আমরা যে টুলসটা ব্যবহার করি এটার নাম হচ্ছে ও কমার্স, আর স্যার তো আমাদের দেখাইছে ও কমার্সে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, সো আমি কাজটা নিতে পারি। 500 প্রোডাক্ট আপলোড করবেন আপনি, না হলেও ধরেন $50 ইনকাম করতে পারবেন। যদি বিষয়টা আপনি না জানেন $50 আপনি পাইলেন না, এই ঠিক আছে। হ্যাঁ, সত্যি আমি আপনাকে বলতেছি যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার ইংলিশে যতটুকু থাকা দরকার, বা কনভারসেশন অনলিও যদি আপনি ইংলিশে থাকেন, কোয়ালিফাইড থাকেন, দেন আমি আপনাকে সাজেস্ট করব আপনি আর্টিকেল রাইটিংটা প্র্যাকটিস করবেন। এইটাতে অনেক ভালো ফিউচার আছে, কারণ স্যার অবশ্যই। কারণ আর্টিকেল রাইটিং করে এরকম মানুষ অনেক কম আছে বাংলাদেশে। ইভেন আপনি ফাইবারে সার্চ করে দেখতে পারবেন আর্টিকেল রাইটার, ঠিক আছে, দেখবেন হাতে গোনা কয়েকটা ফ্রিল্যান্সার আছে যারা আর্টিকেল রাইট করে। কিছু ফ্রিল্যান্সার আছে যারা আর্টিকেল জেনারেট করে, জেনারেট করা আর্টিকেলগুলো আসলে ক্লায়েন্ট কিনে না, ঠিক আছে। আর চেষ্টা করবেন স্যার, কারণ এখানে আপনি সময় দিচ্ছেন, আপনার পড়াশোনা সব কিছুর পাশাপাশি আপনি এখানে দৈনিক 4 ঘন্টা করে সময় দিচ্ছেন। আমি বলবো আপনি আরও 2টা ঘন্টা কষ্ট করে বেশি সময় দিয়ে কাজগুলো প্র্যাকটিস করবেন। দেখবেন এই সময়টা যে আপনি এখানে দিচ্ছেন এটা নষ্ট হবে না, এটা আপনার লাইফকে আরো সুন্দর করে দেবে। আহ, রিপন সেন আছেন আমাকে জি স্যার, অবশ্যই করবেন। রিপন সেন আছেন এখানে? স্যার আপনার আপডেট কি? ওকে, ঠিক আছে, আপনি যদি আর্টিকেল লিখতে না পারেন দ্যাটস গুড। আপনার যেটা আমি এখন পর্যন্ত যতগুলো শিখেছি এর মধ্যে যেটা আপনার কাছে ফ্রেন্ডলি মনে হয়, ইউজার ফ্রেন্ডলি মনে হয়, আপনি সেটাতে মেইনলি শিফট করে যাবেন, ঠিক আছে। আর আমি এখন যেগুলো দেখাচ্ছি এইগুলো আপনি বাসায় একটু প্র্যাকটিস করবেন, কারণ এই বিষয়গুলো আপনাকে যে কোনো সময় দরকার হতে পারে। আমি বুঝতে পারছি, এগুলোকে আপনি প্রফেশনালি নেওয়ার প্রয়োজন নেই, আপনি শুধু প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে। জি, রাজু ইসলাম কি খবর? আপনি তো ক্লাসে অ্যাটেন্ডই থাকেন না, আপনি বুঝবেন কই থেকে? আচ্ছা, মাঝে মাঝে দেখি আপনি ক্লাসে নাই, আবার চলে আসেন কই থেকে যেন। আচ্ছা, একটু সমস্যাগুলো সলভ করবেন, আর ক্লাসে অ্যাক্টিভ থাকলে এই সমস্যাটা হতো না, ঠিক আছে। আপনি চাইলে আমাদের আগের ক্লাসটা দেখতে পারেন। কালকের ক্লাসটা কি আপনি করছিলেন কন্টিনিউ? আচ্ছা, আমি আজকের মধ্যেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দেবো, আপনি কালকের ক্লাসটা একটু দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আর্টিকেলটা আমরা কিভাবে বা কেন লিখবো বা কোথায় থেকে শুরু করব, বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হবে।
তারপরেও যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনি অবশ্যই আক্তারুলের সাথে কন্ট্যাক্ট করবেন কিংবা তাসমিরার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি তাদের দুজনে যদি আপনাকে হেল্প না করে তখন আমাকে বলবেন যে তারা আপনাকে হেল্প করে নাই, তাদের এগেইনস্টে কি পানিশমেন্ট নিতে হবে সেটা আমি নেব, ঠিক আছে? আর আক্তারুল আলম এবং তাসমিনা, রাজু যদি আপনাদের থেকে হেল্প না চায় আপনারা আমাকে বলবেন যে সে আপনার থেকে হেল্প চায় নাই, তারপরে আমি তার এগেইনস্টে পানিশমেন্টের ব্যবস্থা করব। আর রাজুকে আমি একটু বলে দিই যে আপনি যদি কারো থেকে হেল্প চান তো হেল্পটা চাওয়ার একটা ধরন আছে, ঠিক আছে? আমি একটু এক্সপ্লেন করি কীরকম করে কারো থেকে হেল্প চাইতে হয়। আপনি যদি কাউকে বলেন যে ভাই কিভাবে আর্টিকেল লিখবো, দ্যাটস নট এ হেল্পিং ওয়ার্ড, এটা হেল্প চাওয়ার মতো কোনো ওয়ার্ড না, ঠিক আছে? আপনি এইভাবে হেল্প চাবেন যে সাপোজ ধরেন আপনি আর্টিকেল লিখতে গেছেন, লিখতে গিয়ে আপনি এক লাইন আর্টিকেল লিখছেন কিংবা একটা আর্টিকেলের টাইটেল লিখছেন, ঠিক আছে? সো আপনি তাকে এইভাবে জিজ্ঞেস করতে পারেন, ভাই আমি এই বিষয়ে আর্টিকেল লেখা শুরু করছি, এইটা আমি টাইটেল লিখছি, এখন আমি বুঝতে পারতেছি না যে আমি এর পরে আসলে কি দিয়ে শুরু করব। ছোট্ট ছোট্ট হেল্প নেবেন, একবারে বড় হেল্প নিতে যাবেন না, তাহলে আপনাকে কেউ হেল্প করবে না, আপনাকে সবাই রিজেক্ট করে দেবে, ঠিক আছে? তারপরে আপনি কি শুরু করবো, সাপোজ আপনি যদি লিড জেনারেশন শুরু করেন, আপনি আক্তারুলকে বললেন, আক্তারুল আপনাকে এইরকম করে বললেন যে আমি লিড জেনারেশনের হাউ টু জেনারেট লিড ফ্রম লিঙ্কিং এই টাইটেলে আমি লিড জেনারেশনে আর্টিকেল লেখা শুরু করছি, বাট তারপর কি দিব আমি এটা বুঝতে পারতেছি না, শুরুটা কীরকম হওয়া উচিত আমাকে যদি একটু বলে দিতেন। সো সেক্ষেত্রে আক্তারুল আপনাকে ইজিলি বলে দিতে পারবে যে আপনি এইভাবে শুরু করেন, প্রথমে শুরু করেন লিড জেনারেশনটা কি সেইটা নিয়ে 5টা লাইন লেখেন, তারপরে লেখেন যে লিড জেনারেশনের মেইন ডেটা সোর্সটা কি, যেমন লিঙ্কিং আছে, অ্যাঞ্জেল লিস্ট আছে, এগুলো দিয়ে শুরু করেন। তারপর দেখেন যে লিঙ্কিং থেকে কীভাবে আপনি লিড জেনারেশন শুরু করেন, লিডগুলো জেনারেট করেন, তার 5টা 6টা স্টেপ দিয়ে দেন, বা যে কয়টা ধাপ আমরা ফলো করি সেই কয়টা ধাপ আপনি ওখানে ডিসকাস করেন বা আলোচনা করেন, দেখবেন আপনার একটা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। সো হেল্পটা চাবেন এইভাবে, নট আচ্ছা বলবেন না যে ভাই আর্টিকেলটা লিখবো কিভাবে বা কোথায় থেকে আর্টিকেলটা শুরু করব বা কি, মানে এমন প্রশ্ন করবেন না যেটা অসঙ্গতিক বা আপনাকে ফোনে বা কনভারসেশনে বুঝে দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, স্যার একটা কথা স্যার, হ্যাঁ বলেন স্যার। প্রত্যেকটা আর্টিকেলে কি স্যার ওই ইমেজগুলো দিতে হবে স্যার? আহ, প্রত্যেকটাতে দিতে হবে না, তবে ইমেজগুলো দেওয়া অনেকটা হেল্পফুল, কারণ ইমেজ দিলে খুব, আপনি যতটুকু লিখছেন অতটুকু যদি ইমেজ দেন তাহলে ওই জিনিসটা দ্রুত বোঝা যায়, ঠিক আছে? হ্যাঁ, সাপোজ আপনি আমি যদি বলি আপনাকে, হ্যাঁ বলেন। আমি স্যার একটা গ্রুপে জয়েন আছি এএমজেড অ্যাফিলিয়েট নামে, হ্যাঁ। হুম। তো কালকে এক ভাই তার ওয়েবসাইটের একটা শেয়ার করছে, সে মানে তার টোটাল ওয়েবসাইটে মাত্র 28টা আছে আর্টিকেল আছে। আচ্ছা। 2018 সালের সেপ্টেম্বর থেকে সে শুরু করছে, ওই 28টা আর্টিকেল এখন পর্যন্ত লিখছে। হুম। তার গত মাসের আর্নিং হচ্ছে $2628। হ্যাঁ ভালো। শুধুমাত্র আর্টিকেল, আর কিছু না, শুধুমাত্র আর্টিকেল লিখছে। সে তার আর্নিং ছোট ভাই বলছে আর কি। আপনি যদি আর্টিকেল লিখতে পারেন আপনার দুইভাবে ইনকাম আসে, একটা হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট করে। সি, এখন তো আবার স্যার অ্যাডের জন্য যে mediatek.net ওটাও তো অ্যাড সিস্টেম করছে, মানে অ্যাডসেন্সের মতো। অনেক আছে এরকম, মিডিয়াটেক আছে, বাফার আছে, অনেক আছে, ক্লিক ব্যাংক আছে, আপনার ফানেল আছে, হাজার হাজার এরকম সাইট আছে যারা আপনাকে অ্যাড শো করানোর জন্য টাকা দিবে, ঠিক আছে? আরেকটা আছে ধরেন অ্যাফিলিয়েট সিস্টেম। সাপোজ আমরা যদি দেখি, দেখেন অ্যাফিলিয়েটটা কীরকম, ব্লু হোস্ট, আমি একটা দেখাই এক্সাম্পল। ব্লু হোস্ট নামে একটা কোম্পানি আছে যারা ডোমেইন এবং হোস্টিং সেল করে থাকে, ঠিক আছে, ইন্টারন্যাশনালি। সো এদের একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, আমি একটু দেখাই। প্রতিটা ওয়েবসাইটে যাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে তাদের ওয়েবসাইটের নিচে গেলে এরকম দেখতে পাবেন যে অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করেন। সো এখান থেকে আপনি যদি তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামটাতে নেন তাহলে সেখানে আপনি পেইড পাবেন কিভাবে, দেখেন এরা এখন পর্যন্ত $5 মিলিয়ন পে করছে এই অ্যাফিলিয়েটে, যারা তাদের হয়ে যারা কাজ করে তাদেরকে, ঠিক আছে? এখন আমরা দেখি তাদের পেমেন্ট করার সিস্টেমটা কীরকম বা কত পার্সেন্ট পে করে। ওকে, ওকে এখানে দেখেন
রেফার ভিজিটর, অর্থাৎ ভিজিটরকে তাদের ব্লু হোস্ট ওয়েবসাইটকে রেফার করো টু ব্লু হোস্ট অ্যান্ড আর্ন $65 ফর ইচ কোয়ালিফাইড সাইন আপ। ইট কুড নট বি মোর সিম্পল। এর থেকে সিম্পল আর কিচ্ছু নাই, ঠিক আছে। তো তারা বলতেছে যে তোমরা আমার এই ওয়েবসাইটটাকে বা আমাদের যে ওয়েবসাইটে যে সার্ভিসটা আছে, যেমন এখানে কি আছে তাদের প্রোডাক্ট, তাদের ডোমেইন হোস্টিং আছে। আচ্ছা এক মিনিট আমি ব্যাক করতেছি। তো এই কি আছে ঠিক রাশেদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? রাশেদ ভাই ক্লাসে আছেন? হ্যালো, আমাকে শোনা যায়? আচ্ছা ঠিক আছে। সো এখানে ছিল তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম। সো তারা বলতেছে যে আমরা তোমাকে একটা কাস্টম ইউআরএল দিব, তুমি যখন আমাদের এখানে সাইন আপ করবা তখন আমরা তোমাকে এখানে অ্যাকাউন্ট করে দেবো এবং একটা কাস্টম। হ্যাঁ আরিফ স্যার, জি জি শুনতে পাচ্ছি। ওই ওকে ওকে, জি আমি একটু, হ্যাঁ হ্যাঁ, বলেন সমস্যা নেই। ওকে, এইটাকে বলা হয় অ্যাফিলেট, অ্যাফিলেট মার্কেটিং। অ্যাফিলেট মার্কেটিংটা সব জায়গাতে অ্যাপ্লিকেবল। অ্যামাজনে অ্যাফিলেট মার্কেটিং আছে। অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনাকে সেল করে দিতে হবে। প্রোডাক্টগুলো রিভিউ তৈরি করবেন, ইউটিউবে ব্লগে রিভিউ করে সেখানে আপনার অ্যাফিলেট লিঙ্কটা দিয়ে আসবেন, দেখবেন ওখান থেকে ক্লিক করে যারা প্রোডাক্টটা পারচেস করবে সাথে সাথে আপনি আপনার যে পার্সেন্টেজ বা যে একটা ফিক্স অ্যামাউন্ট হারে আপনাকে কমিশন দেওয়ার প্রমিস করছিল সেটা আপনাকে দিয়ে দিবে। সো আপনি যার কথা বললেন যে আমি একটা অ্যাফিলিয়েট গ্রুপে আছি, সেখানে একটা ভাই 28টা কন্টেন্ট আপলোড করছে এবং সে 2018 সাল থেকে কাজ করতেছে, এখন পর্যন্ত 2800 কত ডলার না কি বললেন, এত ডলার ইনকাম করছে, ঠিক আছে। এটা আচ্ছা আচ্ছা, অনলি জুনের আর্নিং। সো আমি এখানে যে আপনাদের একটা এক্সাম্পল দেখালাম, এই একটা এক্সাম্পল থেকে আপনার আর্টিকেল যদি গুগলে সার্চ রেজাল্টে র্যাঙ্কিং করা হয় এবং সেখানে যদি আপনার পার মান্থ আপনার ধরেন 20,000 ট্রাফিক আসে, এই 20,000 ট্রাফিকের মধ্য থেকে সেখানে 200 জন মানুষ থাকবে না যারা ডোমেন হোস্টিং কিনবে। 20,000 লোকের মধ্যে 200 জন লোক ডোমেন হোস্টিং কিনবে না, সাপোজ আমি ধরলাম 200 জন, তাহলে 200 জন যদি ডোমেন হোস্টিং কিনে আমি 200 জন থেকে অ্যাকুরেটলি মানে 100% শিওর আমি $65 করে পাবো। তাহলে আমি যদি $65 করে পাই তাহলে 200 গুণন 65 কত হয়? 650 আর 650 যোগ না 650টা তো 200 গুণন 65 কত হচ্ছে হিসাব করেন, আমি তো হিসাব করতে পারতেছি না। 65 গুণন 200, $13,000 আপনার এক মাসের ইনকাম। এবং এই ওয়েবসাইটটা 5 মিলিয়ন পেইড করছে এখন পর্যন্ত তাদের অ্যাফিলিয়েট যারা আছেন, অ্যাফিলিয়েটে যারা কাজ করেন তাদের কাছে 5 মিলিয়ন। এবং কারা কারা তাদের অ্যাফিলিয়েটে আছেন এই দেখেন, এরা সবাই ব্লগার। ডাব্লিউপি বিগেনার নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ফাউন্ডার হচ্ছে কি সাইদ বালকি। ইনি একটা কমেন্ট করছে যে ব্লু হোস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম offers one of the most details and accurate tracking in the business। তিনি বলতেছেন যে তিনি এদের সার্ভিসটা নিয়ে স্যাটিসফাইড। এই ডাব্লিউপি বিগেনার এই ওয়েবসাইটটা অনেক ভালো
ইভেন আমি এই ওয়েবসাইটটা ইউজ করি যদি আমি ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো প্রবলেমে পড়ি, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি কোনো প্রবলেমে পড়ি, এদের সার্ভিস, এদের প্রবলেমগুলো সলভ করার কোয়ালিটি অনেক ভালো। আপনার যদি এরকম একটা ব্লগ থাকে, সে ব্লগে যদি আপনি এরকম কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট দিতে পারেন, এবং তখন দেখা যাবে আপনি এখানে অ্যাফিলিয়েট করার জন্য ইলিগেবল হবেন। এবং একবার আপনি এই অ্যাফিলিয়েটটা পেয়ে গেলে আপনি এখান থেকে লাইফ টাইম বসে থেকে ইনকাম করতে পারবেন। কিচ্ছু না, শুধু একটা আর্টিকেল পোস্ট করে রাখবেন, দেখা যাবে 5-10 বছর পর্যন্ত আর্টিকেল গুগল সার্চ রেজাল্টে আসে, এবং ওই 5-10 বছর আপনি অটোমেটিক ইনকাম করতে পারবেন। আপনি যদি 2টা দিন এই আর্টিকেলের পিছনে পরিশ্রম করেন, দেখা যাবে ওই একটা আর্টিকেল থেকে আপনি 5-10 বছর বসে থেকে ইনকাম করতে পারবেন। আর্টিকেলের বিজনেসটা এইরকম হয়, ঠিক আছে। কেউ আপনার থেকে $50 $60 দিয়ে একটা আর্টিকেল কিনে নেবে, সে শুধু কি ওইটা ফ্রি কিনে নেবে, তার কোনো প্রফিট নাই, তারও প্রফিট আছে, ঠিক আছে। যারা ইন্টারনেটে ডলার ইনভেস্ট করবে তাদেরও প্রফিট আছে স্যার। সো এই ছিল অ্যাফিলিয়েটটাকে একটু আমি এক্সপ্লেন করলাম। একটা কাজ করেন, সেটা হচ্ছে স্যার ইন্ডিয়ার স্যার কি লিখছে। এই যে প্রথম মেসেজ এটা আচ্ছা, রেসপন্স, আপনি এটা বায়ার রিকোয়েস্ট থেকে বায়ার আসছে। ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য লিস্ট অফ ইডু সাইট ব্যাকলিঙ্কের এটা। হুম হুম, বুঝতে পারছি। তো আপনি ইডু ব্যাকলিং করে দিতে পারবেন। জি স্যার আমার কাছে লিস্ট আছে, কিন্তু উনি তো ডাইরেক্ট 8 মিনিট দিয়েছে, উনি বুঝতে পারছি স্যার। উনি আপনার লিস্টটা কিনে নেবে। আপনার কাছে কতগুলো ব্যাক ইডুর লিঙ্ক আছে, যে লিঙ্কগুলোতে ব্যাকলিং করা যায়। আপনি কি ওনাকে বলছেন, যে আপনার কাছে 200 লিস্ট আছে। না এগুলো তো বলা স্যার, এগুলোই বলা আছে। ওনা- ওনাকে বলেন যে তুমি কি ব্যাকলিং আমার থেকে করে নিবা নাকি আমার থেকে লিস্টটা কিনে নিবা। স্যার বাইরের একটু ইয়াটা দেখেন তো, বায়ার না, এগুলো সেলার। এই যে হ্যাঁ, এনার রিভিউ তো ভালো আছে। সর্ব 7 মাস আগে স্যার আচ্ছা, যেটাই করুক ওনার, হ্যাঁ, বায়ার রিভিউ তো অনেক ভালো আছে। আছে, বেশ কয়েকটা আছে, 12টার মতো আছে। হ্যাঁ, ভালো, ইনি ফ্রড না, এনার সাথে বিজনেস করতে পারেন। তাহলে আমি সেই হিসেবে স্যার কথা বলতেছি। হ্যাঁ, বলেন যে আমার কাছে 200 ইডু লিঙ্ক আছে, যেই লিঙ্কগুলোতে ব্যাকলিঙ্ক, আপনার পোস্ট শেয়ার করতে পারবেন, প্লাস হাইপার লিঙ্ক করে ব্যাকলিঙ্কগুলো শেয়ার করতে পারবেন, এরকম করে বলে দেন, ঠিক আছে। আপনার লিঙ্কগুলো, আপনার কাছে যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলোতে কি হাইপার লিঙ্ক করা যায়। সব লিঙ্কগুলোতে হাইপার লিঙ্ক করা যায় না স্যার, হাইপার লিঙ্ক সংরক্ষণ করতে হয়। আচ্ছা, তাহলে বলে দেন যে আপনার লিঙ্ক শেয়ার করতে পারবেন, আপনার পোস্ট শেয়ার করতে পারবেন, ছোট পোস্ট, সামারি পোস্ট বা কমেন্ট টাইপের পোস্ট আপনি শেয়ার করতে পারবেন, বলে দেন, ঠিক আছে। ওকে, সো আমি একটু বলি ফাইবারের রিভিউ নিয়ে। আমরা যেটা করি, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের উপকার আমি এটা কমপ্লিট প্রসেস দেখাবো না, আমি যা শুধু বলে যাব, একটু দেখাবো, সময় নাই আমাদের হাতে। সো দেখেন, এখানে আছে কি স্ক্র্যাপি হচ্ছে পাইথনের একটা টুলস, যে টুলসটা আমরা ব্যবহার করে পাইথন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমরা কোনো ওয়েবসাইট থেকে ডেটা স্ক্র্যাপিং করতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে যাব, এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে, সরি ডকুমেন্টেশনে আমি ক্লিক করি। দেখেন, আমি একটু দেখাই। আমি যদি ডকুমেন্টেশনে যাই, এখানে যান, ইনস্টলেশন গাইড আছে, গাইডে আমি ক্লিক করলাম। এখানে বলতেছে ইফ ইউ ইউজিং, আচ্ছা, পাইথনটা ব্যবহার করতে হলে আমাদের পাইথনের যে পাইথন ল্যাঙ্গুয়েজটা, যে সফটওয়্যারটা আমাদের সিস্টেমে ইনস্টল করবে, এই সিস্টেমটাকে আমাদের ডাউনলোড করতে হবে। এইরকম 2টা সিস্টেম আছে, একটা হচ্ছে অ্যানাকোন্ডা আর একটা হচ্ছে মিনিকন্ডা। সো আমরা অ্যানাকোন্ডাও ইনস্টল করতে পারি, মিনিকন্ডাও ইনস্টল করতে পারি, বাট আই প্রিফার অ্যানাকোন্ডা।
ঠিক আছে। আমি কেন অ্যানাকোন্ডা প্রিফার করি এটা বলতে গেলে আপনাদের বুঝে আসবে না, সো আমরা পাস করে যাই যে আমি অ্যানাকোন্ডা পছন্দ করি। এখান থেকে আমি অ্যানাকোন্ডাকে আমার পিসিতে ইনস্টল করে নিছি অলরেডি। দেখেন এখানে দেখেন অ্যানাকোন্ডার অনেকগুলো ভাগ আছে, যেমন এখানে আছে জুপিটার নোটবুক, এটা অ্যানাকোন্ডা 2। দেখেন রিসেট স্পাইডার সেটিং, এটাও অ্যানাকোন্ডার একটা পার্ট, সো আমরা যাব না আর। আর এই ওয়েবসাইটটাকে আমি ডেমো হিসাবে নিছি যাতে এটাকে আমি স্ক্র্যাপিং করার জন্য ডেটাগুলোকে সিলেক্ট করতে পারি। দেখেন আমরা তো ওয়েবসাইটে অ্যাজ ইউজুয়াল ক্লিক করি আর তারা সিলেক্ট করি, তাই না? এখানে ওইরকম, এখানে বিষয়টা ওইরকম না। বিষয়টা কীরকম একটু দেখায়। আমি যাই কমান্ড বক্সে, সিএমডি, ওকে, আমার কমান্ড বক্স এটা। আমি দেখা যায় লেখা, আমার লেখাটা কি দেখা যায়? জি স্যার। ওকে, সো ওকে, কমান্ড বক্স থেকে আমরা একটু এক্সপাথ নিয়ে আলোচনা করবো আজকে। একটু 5 মিনিট সময় নেব, বেশি নেব না। আমি এখানে লিখি স্ক্র্যাপি, স্ক্র্যাপি লিখে এন্টার দিলাম। দেখেন ওকে, এখানে আমাকে দেখাচ্ছে স্ক্র্যাপি 1.8.0 ভার্সনটা আমি ব্যবহার করতেছি। নো অ্যাক্টিভ প্রজেক্ট, আমার এখানে কোনো অ্যাক্টিভ প্রজেক্ট নাই, ঠিক আছে। সো আমার এখানে কোনো অ্যাক্টিভ প্রজেক্ট নাই বলতে বোঝানো হয়েছে যে আমি এখন পর্যন্ত কোনো প্রজেক্ট অ্যাক্টিভ করি না, জাস্ট আমি স্ক্র্যাপিটা সফটওয়্যারটা রান করলাম। ওকে, সো যেহেতু আমি সফটওয়্যারটা রান করছি, এখন আমি যাব একটা ফোল্ডার আমাকে তৈরি করতে হবে এবং সেই ফোল্ডারে আমি আমার সবগুলো ফাইল রাখবো। সো এটা আমি দেই, সাপোজ ধরেন আমি লিখলাম সিডি ডেস্কটপ, মানে আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করবো, সিডি ডেস্কটপ লিখে দিলাম, এন্টার। ওকে, দেখেন এখানে কি আসছে, ইউজার স্ল্যাশ তাজনুর স্ল্যাশ ডেস্কটপ, মানে আমি এখন ডেস্কটপে আছি, ঠিক আছে। সো যেহেতু আমি এখন ডেস্কটপে আছি, সেহেতু এখন আমি এখানে একটা প্রজেক্ট রান করব। প্রজেক্টটার নাম দিব, লিখবো আমি স্ক্র্যাপি, স্পেস দিলাম, যে প্রজেক্টের নাম দিলাম, সাপোজ দিলাম স্ক্র্যাপ -2 এবং এখানে লিখে দিলাম স্টার্ট প্রজেক্ট, মানে স্ক্র্যাপি 2 নামে প্রজেক্ট একটা তুমি স্টার্ট করো, ঠিক আছে। এখানে দেখেন কি লিখছে, সরি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সরি। এখানে লিখি স্ক্র্যাপি দিয়ে দিলাম আমি স্টার্ট প্রজেক্ট, ঠিক আছে। স্ক্র্যাপি স্টার্ট প্রজেক্টের নাম স্ক্র্যাপ -2 এবং আমি কোন ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করবো সেই ওয়েবসাইটের লিঙ্ক, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। আমার লিঙ্কটা দিব, কিন্তু এখানে কোনো এগুলো রাখবো না, শুধু অরিজিনাল ডোমেনটা রাখবো। ওকে, এখন এন্টার দিই। আচ্ছা, স্টার্ট বানান কি ভুল গেছে আমার, স্টার্ট প্রজেক্ট, ও আচ্ছা সরি, এখানে 2 লেখা যাবে না স্যার, আমি একটু ভুল করছি, ফিক্স করে দিচ্ছি। আচ্ছা, এখানে কোনো প্রকার নাম্বার লেখা যাবে না, আমরা জাস্ট শুধু লিখে দেবো স্ক্র্যাপি দিলাম এক্স, ঠিক আছে, আননোন, স্ক্র্যাপি এক্স আননোন একটা ভার্সন দিলাম। একটু ওয়েট করি, এন্টার দিব। যতক্ষণ পর্যন্ত এটা রান্না হচ্ছে একটু ওয়েট করতে হবে। দেখেন এটা একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে আমার ডেস্কটপে। আমি যদি ডেস্কটপে যাই তাহলে এটা দেখতে পাবো। দেখেন এই যে, না এটা না, আমি ওটার নাম কি দিয়েছিলাম প্রজেক্টের, প্রজেক্টের নামটা দিছিলাম ক্রিয়েট ইন প্রজেক্ট ইন ডেস্কটপ, এইটা তাই না।
প্রজেক্টের নাম ছিল স্ক্র্যাপএক্স, scrap_x। সো দেখি আমার ডেস্কটপে scrap_x, এই যে scrap_x, ঠিক আছে। scrap_x নামে আমার এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, গুড। এখন আসেন, আমি যদি, যেহেতু প্রজেক্ট আমার তৈরি হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে, এখানে যে ওয়েবসাইটে যে ডেটাগুলো আমার প্রয়োজন এগুলো আমাকে স্ক্র্যাপিং করতে হবে। স্ক্র্যাপিং করার জন্য এগুলোকে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। কীভাবে আইডেন্টিফাই করতে হয় একটা আমি দেখাবো। আমি ডেস্কটপে আছি, এখান থেকে আমি যাই স্ক্র্যাপি সেল শেল, আমি স্ক্র্যাপি শেলে যাব। ওকে, স্ক্র্যাপি শেলটা আমি রান করে দিলাম। ওকে, আমার স্ক্র্যাপি শেলটা রান হয়ে গেছে। এখন আমি যে ওয়েবসাইটটাকে টার্গেট করব সেই ওয়েবসাইটটাকে আমি এখানে ফেদ করব। ডাবল স্কোর ওয়েবসাইটটা ইউআরএল শিখাচ্ছি না স্যার, দেখাচ্ছি পাইথন দিয়ে কীভাবে ওয়েবসাইটকে স্ক্র্যাপ করতে হয়, ঠিক আছে। দেখেন আমি সরি, আমার ফেদ বানাই না স্যার, পাইথন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। রেকর্ড করা আছে স্যার, ঠিক আছে। আমি এটা শিখাচ্ছি না, আমি যা শুধু দেখাচ্ছি যে এত ঝামেলা আছে এটাতে, ঠিক আছে। ঝামেলাটা কোন জায়গায় দেখাচ্ছি। সো আমি ফেস করে দিলাম, রান করে দিলাম। এখানে দেখাচ্ছে যে 200 পেজ আছে এখানে, এবং রেসপন্ডার দেখাচ্ছে না। আমি রেসপন্ডারটা একটা দেখি কতগুলো আমাকে রেসপন্ড করতেছে এই সাইট থেকে। আর এস রেসপন্স, আমি যে রেসপন্সটা চেক করি, সরি বানান ভুল গেছে। রেসপন্স, ওকে। এখানে এই ওয়েবসাইটে 200টা রেসপন্ডার আছে, যারা এই মানে এই 200টা পার্ট আছে বা ক্লাস বলেন আইডি বলেন সবগুলো মিলে 200টা আছে, যেটা দ্বারা আমি এই ওয়েবসাইটটাকে স্ক্র্যাপ করতে পারবো। সো 200টা থেকে আমাকে নির্দিষ্ট একটা পার্টে আমাকে ভাগ করতে হবে। সো আমি চাচ্ছিলাম যে আমি ওয়েবসাইটের টাইটেলটাকে স্ক্র্যাপ করবো। সো টাইটেলটাকে আমি যদি আইডেন্টিফাই করতে যাই, কীভাবে করব দেখেন। টাইটেলটাকে আমি ইন্সপেক্ট এলিমেন্টে নিব, নিয়ে দেখবো এটা কার ভিতরে আছে। আমি একটু দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর দেখি এটা কিসে আছে। এটা আছে h1 নামে একটা ট্যাগ আছে। HTML এর h1 ট্যাগের ভিতরে এ ট্যাগের ভিতরে সরি h1 ট্যাগের ভিতরে আবার এ ট্যাগ আছে। সেই এ ট্যাগের ভিতরে এই জিনিসটা লেখা আছে কোটা টু স্ক্র্যাপার, ঠিক আছে। সো আমাকে এই রুলসটা ফলো করতে হবে। সো আমি যদি এখন দেখি রেসপন্স ডট, আমি এক্সপাথ রুল ফলো করব, কারণ এক্সপাথ রুলটা সিএসএস এর থেকে অনেক ইজি এবং এটা খুব ভালো কাজে দেয়, ঠিক আছে। সো এক্সপাথ ফার্স্ট ব্র্যাকেট ডাবল স্ল্যাশ, এক্সপাথটা শুরু করতে হলে ডাবল স্ল্যাশ দিয়ে করতে হয়। সো আমি দিলাম ডাবল স্ল্যাশের ভিতরে একটা কোটা দিয়ে, এখানে ডাবল স্ল্যাশ দিয়ে লিখলাম যদি এক্সপাথের ভিতরে h1 থাকে, h1 এর ভিতরে আবার যদি এ ট্যাগ থাকে, এ ট্যাগের ভিতরে যদি আবার আপনার থাকে টেক্সট, টেক্সট, দেন টেক্সটটাকে তুমি কপি করবা বা এক্সট্রাক্ট করবা। আমি ব্র্যাকেটটা ইন করে দিলাম, দিয়ে এটাকে রান করে দিই। আচ্ছা, এক্সপাথ ইরর দেখাচ্ছে। ইরর দেখানোর কারণ হচ্ছে আমি ডাবল কোটেশন শুরু করছি কিন্তু শেষ করি নাই। আমি আবার এটা চেষ্টা করি, আমি ডাবল কোটেশনটা শেষ করে দিই। এখানে দেখেন, এখন আমি ডাবল কোটেশন শুরু করছি এবং শেষও করছি। সো এখানে দেখেন এক্সপাথটা আমাকে সিলেক্ট করছে। কি সিলেক্ট করছে? সিলেক্টর এক্সপাথটা যদি এই রুলস দেখেন, h1 এ টেক্সট, আমি এখানে কি দেখাইছি h1 এর ভিতরে আছে এ, এর ভিতরে আছে কি টেক্সট, ঠিক আছে। আমি এটা ধরছি, ফলো করছি এবং দেখাচ্ছি এখানে কি কোটা টু স্ক্র্যাপ, এখানেও কি ছিল কোটা টু স্ক্র্যাপ, ঠিক আছে। সো তাহলে আমার এইটাকে হয়ে গেল। এখন এই পাথটাকে আমি সরি, এই যে পাথ আছে, পাথ রুলসটাকে আমি কপি করব। কপি করে আমি আমার নোটপ্যাডে সেভ করে রাখবো।
কারণ আমি যখন পাইথনে সফটওয়্যার বিল্ড করব স্ক্র্যাপিংয়ের জন্য, তখন এই পার্টটা আমার প্রয়োজন হবে। এই পার্টটা শুধু ওই জায়গায় দিয়ে দিলে ওই পার্টটা স্ক্র্যাপিং হওয়া শুরু হয়ে যাবে। আবার যদি দেখেন, আমি যদি চাই যদি এই পার্টটা, এখানে যতগুলো ট্যাগ আছে এই সবগুলো ট্যাগকে আমি স্ক্র্যাপ করতে চাই, দেখেন একসাথে যদি আমি করতে চাই, তাহলে এখানে কি আছে, এগুলো সবগুলো আলাদা আলাদা বিভিন্ন ট্যাগের আন্ডারে আছে। আচ্ছা, সময়টা না অনেক কমে গেছে, আমি আর এগুলো না দেখে এখানে সময় লাগবে, ঠিক আছে। আর মাথাটাও গরম করাতে চাচ্ছি না, আমি শুধু এটা দেখালাম যে কীভাবে আমাদেরকে এক্স পাথগুলোকে খুঁজে বের করে তারপরে সেগুলো নিয়ে সফটওয়্যার রান করতে হয়। ওকে, আমি কি বিষয়টা বুঝাতে পারছি যে পাইথনে স্ক্র্যাপিং করা কতটা ডিফিকাল্ট স্যার? যে ইটস নট এটা 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 এত সহজ না স্যার যে আপনি খুব তাড়াতাড়ি ইচ্ছে করলে শিখতে পারবেন। দ্যাটস নট লাইক দ্যাট। ইভেন আপনি যদি ইউটিউব কিংবা কোথাও দেখেন, এর কোনো বাংলা ভার্সনও পাবেন না যে আপনাকে হাত ধরে শেখাবে। ওকে, সো আমরা এটা নিয়ে প্র্যাকটিস করব, যখন আমরা একটা মিনিমাম লেভেলে পৌঁছে যাব তখন এটা নিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, অবশ্যই, ইনশাল্লাহ। স্যার একটা কথা বলবো। জি অবশ্যই স্যার, বলেন। স্যার ইমেজ টু এইচটিএমএল কনভার্ট এটা কি ইজি? ইমেজ টু এইচটিএমএল কনভার্ট বলতে আপনাকে একটা ওয়েব পেজের ইমেজ দেওয়া হবে, ছবি স্ক্রিনশট দেওয়া হবে, ঠিক আছে। তারপর আপনাকে বলা হবে এই ইমেজে যেরকম ওয়েবসাইটটা দেখাচ্ছে আপনি সেম টু সেম এইচটিএমএল এ করে দিবেন আমাকে। বুঝাইতে পারছি স্যার? না স্যার, এখানে কোনো কিছু টুলস ব্যবহার করা কাজ হবে না। আপনাকে নোটপ্যাড ব্যবহার করতে হবে বা কোড এডিটর ব্যবহার করতে হবে, তারপর নিজের হাতে তৈরি করতে হবে স্যার। আমি কি বুঝাইতে পারছি? ও আচ্ছা, এমনি এইচটিএমএল এর যে সিম্পল ট্যাগগুলো জানি, একটা অফার আসছে তো যে প্রোগ্রাম ইমেজ টু এইচটিএমএল কনভার্ট। না না স্যার, এটা এইরকম না, ঠিক আছে। এটা যারা ওয়েব ডেভেলপিং এ কাজ করে তাদের জন্য। অনেক ক্লায়েন্ট আছে যারা আচ্ছা স্যার। ভুল করে ফাইল কনভার্টের জায়গায় এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে জব পোস্ট করে, ওই জন্য জবগুলো আমাদের কাছে আসে, ঠিক আছে। হ্যাঁ জি স্যার। জি স্যার। সো আমরা কি নিয়ে কথা বলতে চাইছিলাম আজকে পরের ক্লাসগুলোতে? আর্টিকেল রাইটিং স্যার। এই গান শুনে কি হবে? গান শুনে কি কাজ পাওয়া যাবে নাকি? যেটা দিয়ে কাজ পাওয়া যাবে সেটা। আচ্ছা, আমি একটু দেখাই গুগল অপারেটর কি আমি আপনাদের দেখাচ্ছি, সার্চ অপারেটর। হ্যালো, দেখাই নাই না? আমি একটু দেখাই। GGL গুগল সার্চ অপারেটর, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সার্চ অপারেটর নিয়ে কাজ করা। যদি আমরা দেখি, ওকে, আমরা গুগলেই যাই। গুগলে গিয়ে দেখেন এদের অনেক সার্চ অপারেটর আছে, এখানে এক্সপ্লেন করা আছে। দেখেন, সার্চ সোশ্যাল মিডিয়া, বা এখানে দেখেন রিফাইন ওয়েব সার্চকে রিফাইন করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি। এখানে লেখছে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন সাইট ক্লোন ওয়েবসাইটের নাম। সো আমরা যদি এই সাইট ক্লোন এটা যদি এখানে দেখায়, বড় করে দেখাই আমি একটু, এইটা লিখে যদি গুগলে সার্চ দেওয়া হয়, তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে সাইট ক্লোন, অর্থাৎ এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো রিলেটেড আপনার কিওয়ার্ডে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো এখানে শো করাও। যদি এই ওয়েবসাইটে ওই কিওয়ার্ডগুলো না পাওয়া যায় তাহলে শো করা হয় না, কিন্তু বাইরের কোনো রেজাল্ট এখানে শো করানো যাবে না।
যদি আমি গুগলে সার্চ দিই তাহলে দেখেন কি পাওয়া যায়। ওকে, এখানে দেখেন প্রত্যেকটার ইউআরএল এ nytimes.com দিয়ে শুরু। NY টাইমস ছাড়া এখানে আর কোনো রেজাল্ট আপনি পাবেন না, কোনো রেজাল্টই পাবেন না। যদি আমি এখানে শুধুমাত্র লিখি NY টাইমস তাহলে কি হয় দেখেন, নিউ ইয়র্ক টাইমস লিখে যদি আমি গুগলে শুধু সার্চ দিই তাহলে কি হয় দেখেন, টুইটার আসছে, আপনার ইনস্টাগ্রাম আসছে, ফেসবুক আসছে, ইউটিউব আসছে, গুগল প্লে আসছে, উইকিপিডিয়া আসছে, সেটেল টাইম। বাট আমার এইগুলো দরকার নেই। আমার কি দরকার, আমার এই ওয়েবসাইটের ভিতর থাকা কোনো ইনফরমেশন দরকার। সাপোজ ওয়েবসাইটের ভিতর থাকা কোনো ইনফরমেশন আমি চাচ্ছিলাম যে এই ওয়েবসাইটের ভিতর থাকা একটা ইনফরমেশন, সেটা হচ্ছে COVID-19 লিখে আমি সার্চ দিলাম কিওয়ার্ড হিসাবে, ঠিক আছে। এখানে যে রেজাল্টগুলো আসছে করোনা ভাইরাস নিয়ে, এই নিউজ পেপার এখন পর্যন্ত যতগুলো নিউজ করছে সবগুলো নিউজের লিস্ট এখানে চলে আসছে। এইগুলোকে বলা হয় সার্চ রেজাল্টকে ফিল্টার করা। নট অনলি দ্যাট, আরও অনেক আছে। আমি যদি দেখি এখানে আর কি আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইমেজ সাইজ। ওকে, গুড। সো আমি যদি এখানে সার্চ দিই, আমরা অনেক সময় গুগলে ইমেজ খুঁজি, নির্দিষ্ট মাপের ইমেজ পাই না। হয়তো আমার ওয়েবসাইটে লাগবে 300x300 ইমেজ, আমি এখানে লিখে দিলাম 300 গুণন 300x300 ইমেজ দরকার। সেটা আবার কি ক্যাটাগরিতে হতে হবে, আপনার লিড জেনারেশন, এন্টার। সো আমি লিড জেনারেশনে 300x300 ইমেজ চাচ্ছিলাম। আমি যদি এখন ইমেজে যাই, দেখেন এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো সাইজ এক না, কোনোটা কি বড় কোনোটা কি ছোট বলেন। এখানে কি বড় ছোট কোনো ইমেজ আছে দেখা যায় স্যার? আমি যদি এখান থেকে একটাকে ক্লিক করি, এটা সাইজ দেখাবে। দেখেন এখানে কত, 300x300 দেখাচ্ছে, দেখা যায় 300x300 আমি যদি এখানে লিখি 300x700 তাহলে দেখেন কি হয়। দেখেন 300x700 সব ইমেজ চলে আসছে, এখানে লম্বা লম্বা ইমেজ চলে আসছে। সো আমরা যদি এই অপারেটরটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা আমাদের নির্দিষ্ট রেজাল্টটাকে ফিল্টার করতে পারবো। যদি আমার 300x700 লাগবে, আমি এখানে লিড জেনারেশন লিখে দিলাম যে 300x700 সাইজ, সরি ইমেজ সাইজ। দেখেন তো ক্লিয়ার ইনফরমেশন আসছে, কোনোটা লম্বা কোনোটা চওড়া, কোনোটা আসছে 300x300 700, ঠিক আছে। দ্যাটস নট পারফেক্ট রেজাল্ট, আই নিড পারফেক্ট রেজাল্ট, সো আই ক্যান ইউজ ইট। নেক্সট কি আছে দেখেন, নেক্সট আছে কমন সার্চ টেকনিক। কমন কিছু সার্চ টেকনিক সেগুলো হচ্ছে পুট @ in front of a word to search social media, for example টুইটার, ঠিক আছে। এখানে লিখছি যদি আমরা ফেসবুকের কোনো রেজাল্টকে সার্চ করতে চাই তাহলে আমরা কিভাবে শুরু করব, আমরা @ লিখবো, লিখে ফেসবুক লিখবো, ফেসবুক ওকে, ফেসবুক লিখে এখানে যদি আমি লিখি ফাইবার রিভিউ সেল বাংলাদেশ, ওকে, লেট মি সার্চ। দেখেন এখানে ফেসবুক ছাড়া কোনো রেজাল্ট, facebook.com মেবি দিতে হবে নাকি, ফেসবুক ছাড়া, হ্যাঁ মেবি .com দিতে হবে। সো আমি যদি .com দিই তাহলে দেখা যাবে ফেসবুকে এই রিলেটেড যত রেজাল্ট আছে সবগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কি আপনার গিগে একটি নিউ $5 কাজ দিয়ে 5 স্টার সব ভালো, মানে কত রকম কোম্পানি আছে, এগুলো সব বাংলাদেশি। আপনি চাইলে এদের থেকে রিভিউ কিনে নিতে পারেন, কোনো প্রবলেম নাই, তবে অবশ্যই দেখে শুনে যাচাই করে নেবেন। নেক্সট আসেন পুট $sign in front of নাম্বার, ফর এক্সাম্পল ক্যামেরা।
এখানে বলছে আপনি একটা ক্যামেরা কিনবেন $400 বাজেটের মধ্যে। সো এখন এটা আপনি খুঁজে পাবেন কি, বিভিন্ন ই কমার্স সাইটে গিয়ে আপনাকে খুঁজতে হবে। আর যদি আপনি এখানে লিখে দেন ক্যামেরা $400, এখানে আমি লিখে দিলাম ক্যানন, কি রেজাল্ট আসে দেখেন। এখানে প্রতিটা ওয়েবসাইটে যে ক্যামেরাগুলো আপনাকে দেখানো হবে সবগুলো ক্যামেরার দাম $400। $400-এর ওপর কোনো ক্যামেরার দাম নেই, বা নিচেও কোনো ক্যামেরা এখানে শো করবে না, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা কি, সার্চ হ্যাশট্যাগ, পুট হ্যাশ ইন ফ্রন্ট অফ এ ওয়ার্ড উইথ ইন ফ্রন্ট অফ এ ওয়ার্ড। ওকে, এখানে বলছে যে আমি যদি হ্যাশট্যাগ দিয়ে কোনো সার্চ করি তাহলে টুইটারের সার্চ রেজাল্ট আমরা এখান থেকে পেয়ে যাব। সাপোজ এখানে আমি যদি লিখি হ্যাশট্যাগ দিয়ে যদি লিখি, দেখেন টুইটারে এই হ্যাশট্যাগে আজকে যত ট্রেন্ড চলতেছে সবগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর কি আছে, এক্সক্লুড ওয়ার্ড ফ্রম সার্চ রেজাল্ট। ওকে, সার্চ রেজাল্ট থেকে যদি আমি কোনো ওয়ার্ডকে বাদ দিতে চাই তাহলে আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারি। অ্যাজ এ এক্সাম্পল আমি যদি এখানে লিখি অ্যাপল, APPLE, অ্যাপল লিখি, লিখে যদি আমি এখানে সার্চ করি তাহলে এখানে কি আসছে, অ্যাপল। বাট আই ডোন্ট নিড অ্যাপল মোবাইল ফোন, আই নিড অ্যাপল ফুডসের ছবি লাগবে আমার, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখানে আমি একটা টান দিব, দিয়ে একটা মাইনাস চিহ্ন দিব, এবং এখানে লিখব নট এ আইফোন, ঠিক আছে, ফোন, PHON ফোন, আবার একটা মাইনাস দিয়ে লিখবো নট, মাইনাস মানে নট, মোবাইল, দেন আই সার্চ, মেক দ্য সার্চ। ওকে, দেখেন এখনো অনেকগুলো রেজাল্ট আসছে, কিন্তু ওই রেজাল্টগুলো আর আসে নাই, ঠিক আছে। আমি যখন এগুলো বাদ দিছি তখন আর আইফোনের কোম্পানি ছবি আসে নাই, এখানে কিছু আসে না। আমি যদি এখানে লিখি প্লাস ফ্রুটস বা ফুড, যেটা লিখে একটা লিখলি হলো, দেখেন এখন চলে আসছে অ্যাপল দিয়ে তৈরি করা এই ফুডগুলোর ছবি এখানে চলে আসছে, ঠিক আছে। সো এই ছিল, আমরা যদি কোনো একটা কিওয়ার্ডের এগেইনস্টে যখন ডাবল ওয়ার্ডগুলো চলে আসে তখন একটু ঝামেলা হয়ে যায়। যেমন আমরা প্রফেশনালে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা খুঁজতেছি যে লিড জেনারেশন রিলেটেড ওয়েবসাইট। আমার কথা কি শোনা যায়? বোঝা যায়? আমি লিড জেনারেশন রিলেটেড ওয়েবসাইট খুঁজতেছি, বাট দেখেন এখানে কিছু আসছে, ব্লগ আসছে। আই ডোন্ট নিড ব্লগ, আই নিড এ ডিরেক্ট ওয়েবসাইট, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমি বাদ দিব কি, দেখেন কিভাবে, যে যদি ইন ইউআরএল, অর্থাৎ যে ওয়েবসাইটটা এখানে শো করানো হবে সেই ওয়েবসাইটের ইউআরএলের ভিতরে যদি ইউআরএলের ভিতরে যেন ব্লগ না থাকে, তাহলে মাইনাস ব্লগ লিখে দিলাম আমি। দেখেন এখন সার্চ দিই, আচ্ছা মাইনাস ব্লগটা কাজ করতেছে না, ও সরি আমার বানান ভুল গেছে। এটা ফার্স্ট টাইম ভুল গেছিলাম, হ্যাঁ। আচ্ছা আমি এখানে মাইনাস, এটা এইভাবে হবে না, এটা হবে এইভাবে, ব্লক, সরি BLOG, ব্লক লিখে দিয়ে মাইনাস দিলাম ব্লগ। হ্যাঁ দেখেন আর এখানে কোনো ব্লগ আসবে না, ঠিক আছে। মানে যেখানে ব্লগ লেখা থাকবে সার্চে সেটা আসবেই না। সার্চ রেজাল্টে আমি যদি এখন এখানে লিখি Ctrl+F দিয়ে, এখানে যদি আমি কি ব্লগ, দেখেন মাত্র 4টে খুঁজে পাওয়া গেছে। 4টার মধ্যে একটা আমি লিখছি, আরেকটা কি
আরেকটা এখানে মাইনাস ব্লগের ইমেজ শো করছে, আরেকটা কি, আরেকটা নিচে একটা লেখা শো করছে কিওয়ার্ড, আরেকটা হচ্ছে সবার শেষে যেটা আমি লিখছি সেটাই। এর মাঝখানতে আর কি কোনো ব্লগ লেখা আছে? আর কোনো ব্লগ লেখা নাই। সো আমি এই কন্টেন্ট থেকে আমার সার্চ রেজাল্ট থেকে ব্লক ওয়ার্ডটা বাদ দিয়ে দিছি। সো এটা ছিল একটা ফিল্টার, মাইনাস ফিল্টার প্লাস ফিল্টারটা হচ্ছে এরকম 6M, ঠিক আছে। আরেকটা হচ্ছে সার্চ এক্স্যাক্ট ম্যাচ, আমি যেটা সার্চ দেবো সেটা প্রতিটা সার্চ রেজাল্টের ভিতর থাকতেই হবে, মাস্ট। তাহলে কি করবেন, আমি যদি তাহলে লিখবো একটা ডাবল কোটেশনের ভিতরে, আমি যদি লিখি লিড জেনারেশন, লিড জেনারেশন জেনারেশন ডাবল কোটেশন দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে সার্চ দিই, এমন কোনো সার্চ রেজাল্ট পাবেন না যেটার ভিতর লিড জেনারেশন লেখা নেই, ঠিক আছে। দেখেন আমি যদি সবার শেষেও যাই, দেখেন এখানেও লিড জেনারেশন লেখা থাকতেই হবে, মাস্ট। লিড জেনারেশনটা হাইলাইটেড করে মার্কিং করে দেওয়া আছে। সো এটা ছিল সার্চ রেজাল্ট এক্স্যাক্ট, মানে আমরা যে সার্চ রেজাল্টটা চাচ্ছি সেটা। সার্চ উইথ এ রেঞ্জ, আচ্ছা উইথ এ রেঞ্জ, রেঞ্জ বলতে আমরা যেটা দেখলাম যে ক্যামেরার দাম আমি চাচ্ছি $500 থেকে $600 মধ্যে ক্যামেরা চাচ্ছি, তাহলে আমাকে এইভাবে সার্চ দিতে হবে। তাহলে আমরা এই রেঞ্জের ভিতরে যতগুলো ওয়েবসাইটে শো করানো হয়েছে আমি সেটা পেয়ে যাব, ঠিক আছে। কম্বাইন সার্চ, কম্বাইন সার্চ বলতে একটার সাথে আরেকটার কম্বাইন করে সার্চ করা, পুট অর, এটা সেটা হচ্ছে অর দিয়ে। যদি আমরা কম্বাইন সার্চ করি, সাপোজ আমি যদি এখানে লিখি যে ম্যারাথন অর রেস, তাহলে কি আসবে দেখেন। যখন আমি কম্বাইন সার্চ করব তখন এই ম্যারাথন অথবা রেস এই দুইটা আমার সার্চ রেজাল্টের ভিতর থাকতেই হবে, হয় ম্যারাথন থাকতে হবে না হয় রেস থাকতে হবে। এই দুইটা যেখানে থাকবে না সেখানে ওইটা আসার কোনো দরকারই নাই। বাট আমরা যখন নর্মালি সার্চ করি তখন এর রিলেটিভ যদি কোনো কিওয়ার্ড থাকে সেটাও সার্চ রেজাল্টে চলে এসে ঝামেলা পাকায় দেয়। সো ম্যারাথন অথবা রেস আমরা এটাকে অন্যভাবে, আমরা যখন প্রফেশনালে ব্যবহার করতে যাব তখন অন্যভাবে এটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা সাইট সার্চ তো আমি আপনাদের দেখাই দিছি, ওকে। এখন আসে রিলেটেড সার্চ, ঠিক আছে। রিলেটেড time.com, রিলেটেড বলতে খুব একটা ইম্পর্টেন্ট না। এই ওয়েবসাইটটা রিলেটেড কোনো সাইট যদি আপনি খুঁজতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এখানে লেখা আছে কি পুট ক্যাশ ইন ফ্রন্ট অফ দ্য সাইট, ওকে। সি গুগল ক্যাশ ভার্সন অফ ইউর সাইট, অর্থাৎ আপনি যে এসিও যখন করতে যাবেন তখন দেখবেন আপনার কম্পিটিটররা কোন গুগলে কত আপডেটেড ক্যাশ কি আপনারা বোঝেন, ক্যাশ ভার্সন, ক্যাশ বোঝেন না? আচ্ছা নো প্রবলেম, বোঝা লাগবে না, শুধু একটু দেখাই দিই। ক্যাশ যারা ওয়েবসাইট অপটিমাইজ করে তাদের জন্য ইম্পর্টেন্ট। অনেক ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন তখন কি লেখা থাকে দেখবেন, ওয়েবসাইটের ভিতরে ঢুকলে লেখা থাকে অ্যালাউ কুকিজ, দেখছেন কি এরকম কেউ? হ্যালো, সরি আমার ইন্টারনেটটা ডিসকানেক্টেড হয়ে গেছিল।
সরি, আমার ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল। শোনা যায় আমাকে? সো এই ছিল গুগলের কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট সার্চ অপারেটর, যার দ্বারা আমরা অনেক ভালো রেজাল্ট অনেক অল্প সময়ের মধ্যে পেয়ে যাব। আমি কি বুঝতে পারছি স্যার? ওকে, সাপোজ আপনাকে ক্লায়েন্ট কি বলছে, সাপোজ ধরেন একটা একটা লাইভ এক্সাম্পল দেই। সাপোজ আপনাকে ক্লায়েন্ট বলছে যে আপনি লিঙ্কিংয়ে দেখেন যতগুলো সিইও আছে, অর্থাৎ নিউ ইয়র্কে যতগুলো সিও আছে সবগুলো সিওর বা 100টা সিওর আমার প্রোফাইল লাগবে। এখন আপনার লিঙ্কিং সার্চ রেজাল্টটা লিমিটেড করে দেওয়া হয়েছে, বেশি ইউজের ফলে লিমিটেড হয়ে গেছে, যেটা অ্যাজ ইউজুয়ালি হয় আমাদের। আমরা যখন বেসিক লিঙ্কিংটা ব্যবহার করি তখন আমাদের 2টা থেকে 3টা 4টা 5টা সার্চ করার পর সার্চ রেজাল্টটাকে লিমিটেড করে দেওয়া হয়। তখন আমরা কি করি, আমি যেটা করি, নট অনলি আমি, আমার স্টুডেন্ট সবাই এটা করে। আমরা এইভাবে দেখি, দেখেন সাইট ক্লন linkedin.com ওয়াচ স্ক্রিন শেয়ার নাই। ওকে, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। স্যার আমার স্ক্রিন কি দেখা যায়? সো আমরা কি করবো এখন, দেখেন লিঙ্কিংকে আমি এইভাবে সার্চ দেবো, সাইট /লিঙ্কিং.com। এই লিঙ্কিং.com-এর ভিতরে যদি সিইও থাকে আন্ডারস্কোর, আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে সিইওর অ্যাব্রিভিয়েশন। অনেকে সিইও লেখে, অনেকে লেখে চিফ এক্সিকিউটিভ অফিসার। সো আমি যদি সিইও থাকে সিইও, যদি সিইও না থাকে তাহলে চিফ এক্সিকিউটিভ অফিসার, এটাকে তুমি ফলো করো, ডাবল কোটেশনের ভিতর দিয়ে দিচ্ছি, কারণ এগুলো থাকতেই হবে, না থাকলে সার্চ রেজাল্টটা যেন আমার সামনে শো না করানো হয়। ঠিক আছে? এবং সাথে আমি দিয়ে দিচ্ছি আরেকটা, সেটা হচ্ছে নিউ ইয়র্কের, এবং সে অবশ্যই নিউ ইয়র্কের হতে হবে। যদি আমি এরকম লিখি, সাপোজ নিউ ইয়র্ক, সো আমি এখানে লিখে দিচ্ছি যাতে বানানটা আমার ভুল না হয়। ঠিক আছে? আপনারাও করে নেবেন, কারণ বানান ভুল হলে ভালো রেজাল্ট আসবে না। এখন আমি এটাকে লিখে গুগলে সার্চ দিই, কি আসে দেখি। গুড, দেখেন আমার এখানে চলে আসছে, প্রত্যেকজনে নিউ ইয়র্কে থাকে চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কম্বাইন সার্চটা ব্যবহার করতে পারি। এখানে যদি আমি অর লিখে দিই, তাহলে সিইও অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার, দুইটার একটা থাকলেই হলো, দুইটাই যে থাকতে হবে এমন না। ঠিক আছে? সো দেখেন এখানে, দেখেন এখানে শুধু কি আছে, সিইও আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার নাই, তবু এই রেজাল্টটা চলে আসছে। কিন্তু আগের বার এই রেজাল্টটা আসার পসিবিলিটি কম ছিল। সো আমি এখান থেকে এইভাবে, এই পেজে আমার 100টা রেজাল্ট আছে, এভাবে আমার 3টা পেজ আছে। সো 3টা পেজে আমি 300টা রেজাল্ট অটোমেটিক্যালি পেয়ে গেলাম। এখন এইটাকে আমি কিভাবে, আমরা কিভাবে লিড জেনারেশনে কাজ করতাম আগে সেটা দেখাই। এখান থেকে আমি যাব ওয়েব হাবি, ওয়েব হাবিতে আমি লিঙ্কটাকে কপি করব, করে এখানে দিয়ে দেবো। আচ্ছা, দেখা যায় আমার স্ক্রিন? না, একসাথে 300টা করতে পারবেন না, কারণ গুগলে আপনার এক্সট্রাক্ট করতে দিলে বলা গুগল আপনাকে রোবট চেক দেবে। সো এই জন্য একটা ওয়েব অ্যাপিতে একটা এক্সট্রা ফিচার আছে যেটা আপনারা ইজিলি ফলো করতে পারেন। আপনার পেজের সার্চ রেজাল্টটা 100 করে দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনি যাবেন, দেখেন আমি কিভাবে করি। এখান থেকে যাবেন, আপনার কি দরকার, তার আপনার কিন্তু অন্য কোনো কিছু দরকার নেই, আপনার জাস্ট দরকার হচ্ছে তার প্রোফাইলের লিঙ্কটা। ঠিক আছে? আপনার কি দরকার, তার প্রোফাইলের লিঙ্কটা।
সো আমি যদি এখানে ক্লিক করি আর এখানে ক্যাপচার লিংক দেই, ক্যাপচার লিংক, ওকে, এখানে ইয়েস করে দিবেন, ঠিক আছে। ইয়েস করে দিলে 100টা লিঙ্ক এখানে অটোমেটিক স্ক্র্যাপ প্রিভিউ হয়ে স্ক্র্যাপিং হয়ে যাবে। জাস্ট এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি প্রিভিউ করবেন, করার পর এক্সেল শিটে যাবেন। এটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনার স্ক্র্যাপিং করা যেটাকে বলে আর কি, ঠিক আছে। ওকে, এখান থেকে আমি এখানে যাই, গুড, এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার কয়টা লিঙ্ক এখানে স্ক্র্যাপ হয়েছে, 100টা লিঙ্কই আমার এখানে স্ক্র্যাপ হয়েছে, হয়েছে না? আবার আমরা ওয়েবসাইটে যাব, এ থেকে স্টপ করব, ফুটারে যাব, 2 নম্বর পেজে ক্লিক করব, সেম প্রসেস, 2 নম্বর পেজে পার হব, পেজটা একটু লোডিং হোক, লোডিং শেষ, আবার স্টার্ট করব। এবার নো করব, নো করার পর আবার আমি এখানে ক্লিক করে এখানে লিংক দিব, লিংক নাম দেব একটা লিংক, ওকে, আবার ইয়েস করে দিব, আবার 100টা কপি হয়ে গেছে, আমি আবার 100টা এখানে কপি করে দিলাম, এখান থেকে এটা আমার দরকার নেই, বাদ দিয়ে দিলাম। আবার চলে যান, দেখেন আমি 200টা স্ক্র্যাপ লিংক পেয়ে গেছি অলরেডি। স্টপ, ফুটারে যাই, 3 নাম্বার পেজে যাই, আমার সার্চ রেজাল্টটাকে ইনক্রিজ করা আছে, আমি সার্চ রেজাল্টে সবার নর্মালি 10টা করে থাকে, আমি সেটাকে 100টা করে দিছি, ঠিক আছে, আপনারাও করে দিবেন। এটাকে নো করবেন, এখান থেকে লিঙ্ক, ইয়েস, ওকে। সো আমি অলরেডি 300টা রেজাল্ট পেয়ে গেছি। আমার ক্লায়েন্টের ডিমান্ড যদি থাকে 200, আমি এখানে অলরেডি 300টা পেয়ে গেছি, আরও আছে মনে হয় আরও 50-60টার মতো পাওয়া যাবে। সো দেখেন আমার 300টা সিও যারা নিউ ইয়র্কে থাকে তাদের প্রোফাইলের লিঙ্কটা আমি পেয়ে গেছি। এখন এখান থেকে লিড জেনারেশনের কাজ, এটা তো আর আপনাকে লিঙ্কিং তো আর ব্লক করে দিতে পারবে না, ঠিক আছে। লিঙ্কিংয়ে আপনি সার্চ করে ব্লক হয়ে যাবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি করছে? ভালো করছে। আমাকে ধ্যান ধরে গেছে, বিরক্ত ধরে গেল। সেটাই তো। তাহলে আমি ক্লাসে আছি তো, ক্লাস শেষ করবো। আচ্ছা, তুমিও ওরা খুলে নিবে, কয়ে দিছে তোর আগেই কছে ওরা। হ্যাঁ, তুমি সকলে পাশে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, জি স্যার, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সো এই ছিল আমাদের ধরেন
আমি আপনাদের দেখালাম কিভাবে গুগল অপারেটর ব্যবহার করে আমরা এক্স্যাক্ট রেজাল্টটা খুঁজে পাবো। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি স্যার? বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? নট অনলি দিস পার্ট, আমরা ওই স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার একটা সমস্যা স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখেন কি সার্চ রেজাল্ট ইনক্রিজ করা? হ্যাঁ, এখানে যাবেন সেটিংয়ে, সেটিংয়ে যেখানে সার্চ রেজাল্ট আছে, সার্চ রেজাল্টে ক্লিক করবেন। এখানে অনেকগুলো প্যারামিটার আছে, আপনার ইচ্ছা মতো প্যারামিটার ফলো করবেন। এখান থেকে দেখেন সার্চ রেজাল্ট পার পেজ, এখানে আছে 10, 20, 30, 40, 50 থেকে একটানা 100। আমি 100তে রাখছি। আপনি চাইলে এভাবে কমাই দিতে পারেন, চাইলে এটা বাড়াই দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে সেভ করে দিবেন, বাস হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে স্যার এই গুগল সার্চ প্যারামিটারগুলো আমাদের এসইওর কাজে অনেক হেল্প করে। ঠিক আছে, সো কিপ কন্টিনিউ। আর নেক্সট ক্লাসে তাহলে কি দেখানো যায়? আর্টিকেল কি আপনারা লিখে আনবেন নেক্সট ক্লাসে? আমি একটু দেখতাম, ভুল থাকলে ভুলগুলো ধরাই দিতাম। জি স্যার আনবেন, লিখে আনবেন। জি স্যার জি স্যার ওকে স্যার, তাহলে আজকে ক্লাস না না মাসুদ ভাই বলছে, মাসুদ সাহেব আমাকে বলে দিচ্ছে যে স্যার তার এই বিষয়ে আসলে ইন্টারেস্ট না, সে যেটাতে ইন্টারেস্ট সেটাতে কাজ করবে। সমস্যা নেই, আপনি ওইটাতেই কাজ করেন, কিন্তু এই বিষয়গুলো আপনার নলেজে রাখেন, যেগুলো ইম্পর্টেন্ট দরকার হতে পারে। ঠিক আছে।